মেহেরিনের স্বপ্নরং পর্ব সংখ্যা ৭০। লেখনীতে মির্জার সূচনা। ও মা, মা গো, আমার কোমর, ও আমার মাথায় আঘাত লাগার কারণে কথা শেষ করার আগে আরফা অবচেতন। এই যে একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়, আরফারও হয়েছে তেমন। বেচারি ভাঙা মনে দুঃখ বেছে নিয়েছিল আত্মহত্যার পর। কিন্তু ওই যে কথায় আছে, আল্লাহ তো সেরা পরিকল্পনাকারী। তিনি যে আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই তো হবে। আমাদের কি আর সেই কল্পনা ঠেকানোর সাধ্য আছে? তাই যে ওড়না দিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল আরফা, সেই ওড়না ছিঁড়েই পড়ে গেল সে। কোমর আর মাথার আঘাতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। আরফাও নিয়েছিল একটি ভুল পদক্ষেপ। আল্লাহ যেন এই জীবনে চলে তার ইশারায়, কাউকে কি তিনি ব্যর্থ করেন না। আমরাই মাঝে মাঝে ব্যর্থ হয়ে পড়ি। আরফা শুধু একজন প্রতারককে ভালোবেসে ঠকে গিয়ে ভুল করেছে। বাবার চোখে হারায় আরফাকে। মা তো রীতিমতো কলিজায় আগলে রাখে। ভাই তো আরফাকে নিয়ে জীবনের দিক দিতেও প্রস্তুত সর্বদা। কিন্তু এসব একবারও মনে পড়েনি নির্বোধ মেয়েটির। কিন্তু দোষ কি শুধু আরফার? আমরা মানুষ বড়ই বেশি আবেগপ্রবণ। কেউ একটু কেয়ার করলে, ভালোবাসলে তাকে নিয়ে স্বপ্ন বুনে ফেলি। ভুলে যায় আমরা যতটা না ভালোবাসি তাকে, তার চেয়েও বেশি ভালোবাসে আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন সকলে। আমরা জীবন নিয়ে এতটাই বাস্তব হয়ে পড়ি যে দুনিয়াকে ভুলে যাই। কেন ভুলে যাই? এই দুনিয়া আসলে কাজ কি আমাদের? আমরা ভুলে যাই এই পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথি। আরফার ঘরের পাশ দিয়েই যাচ্ছিল মেহেরিন বাচ্চাদের জন্য গরম পানি নিতে এসেছিল। হঠাৎ শুনতে পায় আরফার ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ। দৌড়ে যায় দরজার সামনে। দরজার ভেতর থেকে বন্ধ। মেহেরিনের বুকটা ধক করে ওঠে। কি করবে বুঝতে পারে না। ভেতরের অবস্থা না জানলেও কেমন যেন কাউকে ডাকা অযৌক্তিক মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়ায়। তারপর নিজের চুল থেকে ক্লিপটা খুলে তার সাহায্যে দরজা চিটকিনি খুলে ফেলে। আরফাকে পড়ে থাকতে দেখে বুকে মোচড় দিয়ে ওঠে। চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নেয়। দরজা হালকা লাগিয়ে ওর কাছে যায়। ওয়াশরুম থেকে পানি এনে ছিটে দেয় মুখে। পানির গ্লাস পাশে রেখে আরফার মাথা কোলে নেয় মেহেরিন। তার কোলে হালকা হাতে গলায় চাপড়াতে লাগে। আরফু, ছোট বোন, চোখ খোল। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলে তাকায় আরফা। কোমরে আর পায়ের ব্যথা অনুভব করছে। চোখের সামনে প্রিয় মুখকে দেখে মুখে হালকা হাসি ফুটে ওঠে। মিহু আপু। হ্যাঁ বোন, কি হয়েছে তোর? পড়লি কিভাবে? আরফা কোনো কথা বলে না। মেহেরিনের পেট ঝরে হু করে কেঁদে ওঠে। মেহেরিনও ভারী অবাক হয়, কিন্তু কিছু বলে না। শুভ নামটা শুনতেই আরফা আরও হাউমাউ করে ওঠে। মেহেরিন বুঝে শুভকে নিয়ে কিছু একটা হয়েছে। সে আবার কিছু করলো নাকি? মিনিট ১০ পর, কিন্তু আরফার কান্না থামার নাম নেই। মেহেরিনও বিরক্তিভাবে পাশে বসে আছে। তবে মেহেরিন বিরক্ত না হলেও তার স্বামীর আজ বিরক্ত ঠিকই হয়ে যায়। ২০ মিনিটে যখন বউকে খুঁজে বের করতে পারে না একবারের মধ্যে, কিন্তু তার বউ তার সাথে নেই, এটা কি তার মানা যায়? কোনোভাবেই না। আরফার ঘরে মেহেরিনকে দেখে কিছু বলতে চায়, কিন্তু মেহেরিন তাকে ইশারা করে চুপ করে থামিয়ে দেয়। রাজের ভুরু কুঁচকে যায়। সেই ইশারায় জানতে চায় কি হয়েছে। মেহেরিন মাথা নাড়ে, জানে না। রাজ জিজ্ঞেস করে, তুমি আসবে না? মেহেরিন না বলে, আপনি যান, আমি একটু থাকি। রাজ কিছু বলে না, ইচ্ছে না থাকলেও চলে যায়। আরও ৫ মিনিট পরে আরফার কান্না ধীরে ধীরে থামে। মেহেরিন এবার মুখ খুলে, আর কাঁদবি কত, এবার থাম। আরফা হাসতে হাসতে কাঁদে। মেহেরিনও হেসে ওঠে। আরফা উঠে বলে, কিন্তু কোমরে ব্যথা পায়। মেহেরিন দেখতে পায় আরফার কপালে কোনো এক জায়গা ফুলে গেছে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোর কপালে ফোলা কেন? দাঁড়া, আমি বরফ আনছি। আরফা না করলেও মেহেরিন শোনে না। বেরিয়ে আসে। বাইরে এসে দেখে রাজ দাঁড়িয়ে। মেহেরিন হঠাৎ নিঃশ্বাস ছাড়ে। কি করবে এই বউ পাগল জামাইকে নিয়ে? সে তাড়াতাড়ি নিচে যেতে থাকে। আপনি লাবিবের ঘরে যান, বাচ্চাদের চুমকি দেখবে। আমি একটু আরফার সাথে থাকি। তার হয়তো কিছু হয়েছে। রাজ কিছু না বলে চলে যায়। সে জানে সময় হলে মেহেরিন নিজেই সব বলবে। মেহেরিন বরফ নেওয়ার আগে চুমকি বলে, বাচ্চাদের একটু দেখ, আমি আরফার রুমে যাচ্ছি। চুমকি একা না, সাথে রাহিও যাচ্ছে বাচ্চাদের কাছে। বাচ্চাদের দায়িত্ব চুমকির কাছে দিয়ে মেহেরিন বরফ নিয়ে যায় আরফার ঘরে। আরফা কান্না ভুলে গেছে। সে ব্যথা পেল কিভাবে, মনে মনে বলে, আমি বিছানা থেকে উঠলাম, ওড়না ফ্যানের সাথে আটকালাম, পরে ৫টা গলায় নিলাম, আর তখনই পড়ে গেলাম।
এই পর্যন্তই যেন বলতে চোখ বড় বড় করে তাকায় আরফা। মেহরিন ঘাবড়ে যায় আরফার এমন কথা শুনে। কিরে, এমন করে তাকাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আরফা কিছু না বলে নিচে নেমে ওড়না তুলে সামনে ধরে। দেখ, ওড়না দুভাগ হয়ে গেছে, ঠিক পুরোটা না, একটু লেগে আছে। আরফা রেগে গজগজ করতে করতে বলে, দেখলে এই বহিরা বেটা শালা মনসুর আলী আমায় এই পচা জামা ধরিয়ে দিয়েছে। জানো, এই 3 পিস দেখে আমার মন বলছিল ভালো হবে না, কিন্তু শালা অমন গালিবাজ করেই বলল এটা নাকি ইন্ডিয়ান মাল, একদম সলিড। শালার পোত আমায় কি বোকা বানাইলো। আমি আজ ওই বুটিক্সে আগুন লাগাই দিব। মেহেরিন কিছু না বুঝেই শুধু ফেলফেল করে তাকিয়ে থাকলো। আরফা মেহেরিনের দিকে তাকায়, কিছু একটা ভাবে। মেহেরিন কাছে আসে, হাত ধরে বলে, এই মেহু, আপু চল। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? আরফা মেহেরিনকে টানতে টানতে বলে, ওই বুইড়া শালাকে মারতে। মেহেরিন বলে, কিন্তু সে কি করেছে? আরফার আগে ফুসতে ফুসতে বলে, সেটা মিথ্যা কথা বলে আমার এই 3 পিসটা বিক্রি করেছে। মেহেরিন আবার জিজ্ঞেস করে, কেন? 3 পিসে তো রং ঠিক হয়ে আছে, নাকি কোথাও ছিঁড়া? মেহেরিন আরফা অন্য এনে মেহেরিনকে দেখিয়ে বলে, এই দেখ, ওনা দুভাগ হয়ে গেছে, পুরোটা না, একটু লেগে আছে শুধু। মেহেরিন বলে, এটা কেনার সময় এমন ছিল, তুই দেখিসনি? আরফা মুখে চটবর্গীয় শব্দ করে। ওই বুইড়া শালা খাটাসে বলে, এটা খুবই মজবুত, এটা দিয়ে নাকি দোতলা চড়া উঠা যাইব। মেহেরিন ভুরু কুচকে জিজ্ঞেস করে, ছিল কিভাবে? আরফার আগে জ্বলছে, তা আর বলিস না। আমি ফ্যানের সাথে বেঁধে গলায় লাগিয়ে ঝুলে চেয়েছিলাম, অমনি ছিঁড়ে গেল। এ দেখ, আমার মাথা আর কোমরও ফেটে গেছে। জামাটা একটু তুলে কোমর দেখায়, এ দেখ। ইস, তুমি ভাবতে পারছো আমি মরে গিয়েও না মরে উল্টে পড়ে গেলাম, না মরে উল্টে পড়ে গিয়ে এমন সিচুয়েশন তৈরি হলো। আমার যদি কবর ভেঙে যেত, বাবার মাথা ফেটে যেত। তুমি বলো, এটা কার দোষ? এই পর্যন্ত আরফা হঠাৎ মেহেরিন দিকে তাকায়, দেখে মেহেরিনের মুখ নাক লাল হয়ে গেছে। তা দেখে আরফা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। আরফা গলা নামায়, কাঁপছে মতো ধীরে ধীরে মেহেরিনের কাছে যায়। ছোট্ট বাচ্চাদের মতো মেহেরিনের জামা ধরে বলে, এও মেহু আপু। মেহেরিন কড়া চোখে তাকিয়ে আছে। তখন ওই ঘর কাঁপিয়ে হেসে ওঠে মেহেরিন। হাসতে হাসতে বিছানায় পড়ে যায়, আবার ওঠে, ওনা হাতে নিয়ে হাসতে থাকে। এমন সময় আরফা হাসতে শুরু করে, ধীরে ধীরে উচ্ছ্বাসে সাথে অশ্রু জলগুলো মিশে যায়। হাসতে হাসতে হঠাৎ ঠাস। ঘটনা এত দ্রুত ঘটলো যে আরফা কিছু বুঝে উঠতে পারেনি। আরফা গালে হাত দিয়ে ভেবাচাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, মেহেরিন থাপ্পড় মেরেছে আরফাকে। আরফা অপর গালে আবার একটা থাপ্পড় পরে। আরফা কান্নাচোরা গলায় বলে, ইস, এত জোরে কেউ মারে? মেহেরিন হাসি মুখে হঠাৎ গম্ভীর হয়ে যায়, একটা থাপ্পড় দিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আত্মহত্যা করতে চেয়েছিলি? তুই আমার বোন, এটা ভাবতে আমার গায়ে গুলিয়ে আসছে। আরফা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মেহেরিনকে বলে। মেহেরিন তাড়াতাড়ি তুলে নেয় ওকে, একটু জোরে বলে, বিহেভ ইয়োরসেলফ আরফা। কি সমস্যা তোর? এমন কেন করলি তুই? আরফা জাপটে ধরে মেহেরিনকে। মেহেরিন মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে। আরফা একে একে সব খুলে বলে মেহেরিনকে। সব শুনে মেহেরিনের মাথা গরম হয়ে যায়, চোখের রক্ত নামার উপক্রম, সারা শরীর কাঁপছে। প্রতারক ও বিশ্বাসঘাতককে সহ্য করতে পারে না সে আরো শক্ত করে জড়িয়ে ধরে আরফাকে, খুব শক্ত করে। তুই আল্লাহকে বিশ্বাস করিস না আরফু? আরফা নাক টেনে বলে, হ্যাঁ অবশ্যই করি, আমি রবকে বিশ্বাস করি। মেহেরিন মৃদু হেসে বলে, তাহলে এটা সবসময় মনে রাখবি, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি জানি না শুভ কেন এমন করলো, তবে আল্লাহ ঠিক করবে কে কার হবে বা কে কার সাথে কার বিয়ে হবে। আরফা মাথা নাড়ে সম্মতিতে। মেহেরিন আবার বলে, শোন, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটা হবে। জীবনসঙ্গীর বিষয়টা পুরোপুরি আল্লাহর হাতে। আরফা আবার কেঁদে ফেলে। এই তো আমি জানি আপু, তবুও মন মানে না। মনটা কেন বারবার এই মিথ্যাবাদী প্রতারককে বিশ্বাস করার জন্যই কাঁদে। মেহেরিন আরফা চুলগুলো গুছিয়ে দেয়, একখানা চুমু খায়, বলে, তুই চিন্তা করিস না, আমি খোঁজ নিচ্ছি। আগে যাই ছিল, এখন যদি সে বিবাহিত হয় তাহলে আরেকজনের জীবনের সঙ্গে তার জীবন জড়িয়ে আছে। তোদের দুজনের জন্য ওই মানুষটা শুধু শুধু কেন কষ্ট পাবে? মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, এটা জানিস তো। মাথা নাড়ে আরফা। মেহেরিন আবার চুমু দিয়ে বলে, আমি জানি তোর মন অশান্ত, একটা কাজ কর, গোসল কর, অজু করে নামাজে দাঁড়া, দেখবি মন শান্ত হয়ে যাবে। আরফা মাথা নাড়ে। মেহেরিন ঠোঁটের কণ্ঠে বলে,
আর এমন করবি? আরফা দুদিকে মাথা নাড়ে, না, যা গোসল কর, সকালে আমরা এ নিয়ে কথা বলবো। মেহেরিন চলে যেতে পেছন থেকে আরফা ডাকে, মেহু আপু। মেহেরিন দাঁড়ায়। আরফা দৌড়ে গিয়ে মেহেরিনকে জড়িয়ে ধরে। ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। মেহেরিন হেসে জড়িয়ে ধরে ওকে। আরফা গোসল করে অজু করে চায় নামাজ নিয়ে দাঁড়িয়ে পড়ে আল্লাহর দরবারে। এদিকে মেহেরিন রুমে ঢুকে দেখে মাহিন শুয়ে আছে, তার পাশে রাহি গল্প করছে আর মাহিন খিলখিল করে হাসছে। চুমকি মাহিমকে কোলে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। হয়তো মাহিম কান্না করছিল, তাই শান্ত করছে। মেহেরিনকে দেখে চুমকি জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? মেহেরিন মাহিনকে কোলে নিয়ে ফিডিং করতে করতে সব খুলে বলে। সব শুনে রাহি বলে, আরফা অনেক কষ্ট পেয়েছে, মনে অনেক গভীরে আঘাত পেয়েছে, তাই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে। চুমকি হঠাৎ রেগে ওঠে, শব্দ ওই শালা শুভর। রাহি তাল দেয়। মেহেরিন শান্ত গলায় বলে, চিন্তা করিস না, যদি ওই ছেলে দোষী হয় সে শাস্তি সে পাবেই। রাহি দুষ্টুমি করে বলে, আর যদি সে ধরা না দেয়? মেহেরিন বাঁকা হাসে। মেহেরিনের কথা শুনে চুমকি আর রাহি হেসে ওঠে। সকাল 9টায় সবাই বসে আছে খাওয়ার টেবিলে, সবার নাস্তা করছে আর গল্প করছে। হঠাৎই এমন সময় আরফার ফোনটা প্রাইভেট হয়। আরফা অজান্তে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে শুভ নামের সেভ করা নাম্বার থেকে একটা ছবি এসেছে। কৌতূহলবশত ইনবক্সে ঢুকে আরফা আর খুলে যা দেখে তা দেখে শান্তি আর নেই। মেহেরিন পুরোটা সময় আরফাকে খেয়াল করছিল। হঠাৎ করে আরফার চোখে হানা দেয় বিষাক্ত অশ্রু। এ যেন অবাধ অশ্রু জলে। আরফার কোনো বাধায় মানছে না, কিন্তু তার আগে দেখে মেহেরিনকে জড়িয়ে ধরে আরফা কাঁদছে, কিন্তু মেহেরিন রাগে ফুসফুস করছে। রাজ গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি হয়েছে? আরশ আর লাবিব একে একে অপরের দিকে তাকায়, ইশারা করে, কিন্তু জানে না, কিন্তু ফলাফল শূন্য, কেউ কিছু জানে না। হঠাৎ গর্জে ওঠে মেহেরিন, সবার কাছে রেডি হও, আজ আমরা একটা রিসেপশনে যাব। সবাই মেহেরিনের কথা একে অপরের দিকে তাকায়। চুমকি আর রাহি একে অপরের দিকে তাকায়, হয়তো তারা আজ করতে পেরেছে। আবারও বলে, রিসেপশন? আমার জানা মতে তো আমাদের পরিচিত কারো বিয়ে হয়নি। মেহের দিকে তাকায় বলে, আমরা বিয়ে খেতে নয়, একটা জানোয়ারের বাচ্চাকে শিক্ষা দিতে যাব। মেহেরের বুদ্ধিমান। আরফার কান্না দেখে, মেহেরিনের এমন কথা দেখে আরফার একটা প্রেমের গুঞ্জন সে শুনেছে। এসব কিছু পাশে রেখে একে একে 2 করে ফেললো। মেহের শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি করেছে? মেহেরিন আরফার ফোনটা মেহেরের দিকে দেয়। মেহের ফোনের দিকে একবার তাকায়, তো আরেকবার কান্না করতে থাকা আরফার দিকে, আবার মেহেরিনের দিকে তাকায়, চোখের ইশারায় জিজ্ঞেস করে, তার উত্তর ইশারাতেই দেয়। আসল কাহিনী বুঝতে পেরে মেহের ভয়ঙ্কর আঁটতে গর্জে ওঠে, আরফা কান্না বন্ধ কর, আমার মেজাজ গরম হলে কিন্তু খবর আছে। আরফা যেন আরো জোরে কাঁদতে থাকে। রাজটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। কাল রাতে এই মেহেরিন সব রাজকে বলেছিল। রাজ মেহেরের কাছ থেকে ফোনটা নেয় আর যা দেখে হাত মুষ্টিবদ্ধ করে নেয় লাবিব। সঙ্গে সঙ্গে রাজের পাশে দাঁড়ায়। রাজ বলে, ছেলেদের খবর দে, রেডি থাকতে বল, আমরা বের হব সবাই। লাবিব কোনো কথা না বলেই সাবিরের নাম্বারে কল দেয়, বেরিয়ে যায়। আরও সবার রাগের কারণ বুঝতে না পারলে এটা বুঝতে পারছে বোনকে নিয়ে কিছু হয়েছে। আরও সে এগিয়ে আসে, হাত রাখে আরফার মাথায়। আরফা ভাইয়ের স্নেহের হাত মাথায় পেয়ে মেহেরিনকে ছেড়ে ভাইকে জড়িয়ে ধরে। বোনের কান্না মিশ্রিত মুখ দেখে আরশের বুকটা ধক করে ওঠে। আরশ ভয় পায়, কত আদরের এই বোন তার, ওর কিছু হলে আরশ কি নিয়ে বাঁচবে। আরশ অস্বস্তি উঠতে জিজ্ঞেস করে, কি হয়েছে বোন? ভাইয়ের এমন পাগলামি দেখে আরফারও জোরে কাঁদে। তখন মেহের খেকিয়ে ওঠে, সান্ত্বনা কিসের? হ্যাঁ, এই আরফা কান্না থামা, তুই কেন কাঁদছিস? আরো চিৎকার দিয়ে ওঠে, তোরা কি কিছু বলবি আমাকে? কি হয়েছে? মেহেরিন রাজকে ইশারা করে। রাজ আরো শান্তরিতকে নিয়ে বেরিয়ে যায়। হয়তো রাজ সবাইকে বুঝিয়ে বলবে। মেহেরিন আরফার সামনে এসে বলে, চুপ করবি? তুই কি বোকা আরফু? আরফা মনের কষ্টে দুঃখে কান্না করতে করতে বলে ওঠে, এটা কি আমার জন্য মেনে নেওয়ার বা খুব সহজ মেহু আপু? আমি যাকে ভালোবাসি, যার সঙ্গে সুখ দুঃখ হাসি ভাগাভাগি করেছি 3 বছর, যার বুকে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন দেখেছি, সেই মানুষ এখন অন্য কারো বুকে মাথা রাখার কথা আমার ছিল। সেই বুক এখন অন্য নারী মাথা রাখছে। যার সঙ্গে আমার ছোট্ট সংসার করার বাধার স্বপ্ন ছিল, সে আজ অন্য সাথে স্বপ্ন বুনছে।
কতটা অসহনীয় যন্ত্রণা আমার হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না কাউকে। আমি ভাবতেও পারিনি যে মানুষটা আমার সাথে এমন করবে। সবাই চুপচাপ, কারণ সবাই জানে ভালোবাসার মানুষকে পেয়ে হারানোর যন্ত্রণা ঠিক কতটা। এটা কোনো ছোট বিষয় না। হৃদয়ের রক্তক্ষরণে বোধহয় এমনটা অস্থিরতর কেন্দ্র হয়ে ওঠে। কেউ হাজার খেতেও পায় না, আবার কেউ না চাইতেও পেয়ে যায়। এখন সময় দুপুর 12টা। সবাই সেজে উঠেছে কালো পোশাকে। জমিদার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে 7টা গাড়ি। সবাই কালার ম্যাচিং ড্রেস পরে আছে। মেহেরিন, রাজ, লাবিব, রিত, চুমকি, শান্ত, আরশ, লামিয়া, মেহবুবা, আরফা, সবাই একই ড্রেস। সবার কপালের মাঝে শুধু রাহি আর আরফা ব্যতিক্রম, তাই দুজনের ড্রেস একদম সেম। তবে রাহি কালো পরেছে আর আরফা পরেছে নীল। এটা অবশ্য মেহেরিনের কথাই ছিল। মেহের যখন মেহেরিনকে জিজ্ঞেস করেছিল কালো রং কেন, উত্তরে মেহেরিন বলেছিল কালো হচ্ছে শোকের প্রতীক। এই যাত্রা আমাদের শুভ হলেও আগমন যাদের জন্য তাদেরটা অশুভ হতে চলেছে। মাহিন আর মাহিম তার নানি দাদির কাছেই থাকবে। যদিও চুমকি যেতে চাইছিল না বাচ্চাদের জন্য, কিন্তু না হলেও মেহেরিনের দমকাদমকিতে রেডি হয়ে গেছে। ধুলো উড়িয়ে 7টা গাড়ির লম্বা কনভয় এসে থামল পাশের গ্রামে এহেল ভিলার সামনে। গেটের কাছে থাকতেই রাজের লোক দাঁড়িয়েছিল। ভারী চোখে চারপাশে নজর রাখছে তারা গাড়ির দরজা খুলে দিল আর একে একে গাড়ি থেকে নামতে লাগলো সবাই। পূর্ণ অ্যাটিটিউড, যেন সিনেমার পর্দায় নেমে এসেছে। সবাই নেমে গেল। শেষ গাড়ি থেকে নামলো আরফা, গর্জিয়াস ড্রেস, চোখে সানগ্লাস। দেখে মনে হচ্ছিল নায়িকা মিলন মেলা চলছে। রিসেপশনে ঢুকে অতিথির চোখে বড় হয়ে গেল। নবদম্পতিদের প্রতি যে মনোযোগ থাকার কথা ছিল তা যেন মেহেরিন আর তার সাথীদের দিকে চলে আসলো। আরফা হেসে রাজ আর মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন আর রাজ ইশারা করলো। তাদের ইশারা পেয়ে আরফা ঠোঁটে একটি বাঁকা হাসি খেলে গেল। ঠিক তখনই শুভ উঠে দাঁড়ালো। অজান্তে বলে ফেললো, ওয়াও, ইউ আর লুকিং সো বিউটি। আরফা হেসে উত্তর দিল, রিয়েলি? শুভ মাথা নেড়ে বলল। পাশে ফিসফিস শুরু হয়ে গেল। নতুন বউটার চেয়ে এই নীল ড্রেস পরা মেয়েটা অনেক সুন্দরী, আহা, একদম পুতুলের মতো। এসব শুনে নতুন বউয়ের মাথা নিচু করে ফেললো। আরফা আবার সেই বাঁকা হাসি হাসলো। তারপর এগিয়ে গিয়ে নতুন বউয়ের মুখটা তুলে বলল, বাহ, খুব মিষ্টি তো তুমি দেখতে। ও, খালি হাতে তো আবার নতুন বউয়ের মুখ দেখতে নাই, এটা নাও। আরফা একটা বক্স ধরিয়ে দিল নতুন বউয়ের হাতে। মাথা নেড়ে দিয়ে বলল, ভালো থেকো বোন, ওর যত্ন নিও, সে আমার ভীষণ প্রিয়। নতুন বউ কিছু বলতে যাচ্ছিল, ঠিক আরফার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। কোনো কথা নয়, একটু ফিসফিস করে বলল, নতুন বউয়ের বেশি কথা বলতে নেই, চুপচাপ থাকো, বুঝলে? এ কথা বলে আরফা চলে গেল শুভর সামনে। সে এখনো চোখ না সরিয়ে তাকিয়ে আছে আরফার দিকে। আরফা হেসে উঠল। হাসিটার ভেতরে হাঁটু হাসিতে পরিণত হলো। শুভ যেন হাসিতে মুগ্ধ হয়ে গেল, হাসতে লাগলো। হঠাৎ আরফার হাসি থেমে গেল। পুরো হালকা পেশি একটা চর বসিয়ে দিল শুভর বাগালে। শুভ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এটা আমার সাথে প্রতারণা করার জন্য বলে আরফা আরেকটা মারলো ডান গালে। এটা আমার অনুভূতি নিয়ে খেলার জন্য। শুভর মা বাবা কয়েকজন ছুটে আসতে চাইলো, কিন্তু রাজের লোকেরা আটকে দিল। আরফা ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি শুভর কানের কাছে ঝুলিয়ে বলল, কি ভেবেছো আমি দুর্বল? পাশে কেউ নেই, তুমি জানো না আমি কে? আমি আরফা চৌধুরী, জমিদারের নাতনি, জমিদারের মেয়ে। আরে তুমি তো আমার লেভেলেই নাই। সমান একটা বিজনেসম্যানের ছেলে তুমি, আর কোথায় আমি জমিদারের মেয়ে? আমি চাইলে শুধু তুমি কেন, তোমার পুরো পরিবারকে, ছেলে মেয়েদের ছেলের ভাত, এখানে তো জেলের ভাত হতো। যাই হোক, এখানে লেখিকা লিখছে হচ্ছে ছেলের ভাত খাওয়াতে পারি। আবার একটু থেমে মুচকে হাসে আরফা। আবার চাইলে তোমার সব কয়টাকে টপকেও দিতে পারি। শুভ মাথা নেড়ে নিচু করে রাখলো। আরফা ফিসফিসিয়ে বলল, আমার একটা কথা শুনবে? আমি গ্যাংস্টার মিস্টার শিকদারের বোন। এ কথা শুনে শুভর গলা শুকিয়ে গেল। ঠিক তখনই আরফা একটা থাপ্পড় মারল। এরপর বা হাতে থাকা সানগ্লাসটা খুলে অ্যাটিটিউডের সাথে চুলগুলো উড়িয়ে ছুঁড়ে দিয়ে আসে পুরো হলের সামনে। শুভ অপমানিত করে, কিন্তু আফসোস কারো কিছু করার সাধ্য নেই। মেহেরিন দৃশ্যটা দেখছিল আর হাসছিল। হঠাৎ করেই এক মেয়ে এসে মেহেরিনের হাত ধরে ফেললো। মেহেরিন তাকাতেই মেয়েটার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটল। না, ঠাস করে কোল্ড ড্রিঙ্ক ছুঁড়ে মারে মেহেরিনের মুখে।
মেহেরিন শান্ত হাসি হেসে পাশে থাকা টিস্যু দিয়ে মুছে নিল। রাজের ছেলেরা এগিয়ে যেতে চাইলো, কিন্তু মেহেরিন হাত তুলে থামিয়ে দিল। একটা মেয়ে এসে মেহেরিনের মুখে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয়। তা দেখে মেহেরিন কিছু বলে না, একটা টিস্যু নিয়ে চুপচাপ মুখ মুছতে থাকে। তারপর পাশে থাকা গরুর মাংসের ঝোলের বাটি নিয়ে মেয়েটির মাথায় ঢেলে দেয়। তারপর তাকে গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোর হ্যাডাম তো কম না, তুই কার সাথে কি ব্যবহার করছিস জানিস না? তোর সাহস তো বলিহারি যায়, লাগার জন্য আর মানুষ পেলি না। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে এগিয়ে এসে ঠাস মেহেরিনকে একটাই থাপ্পড় মারলো। মেহেরিনকে মারা দেখে যখন মেহবুবারা সবাই এগিয়ে আসছিল, তখন মেহেরিন তাদের চুপ করায়। প্রথমে মেয়েটাকে সে মেরেছিল, সে মেয়েটারই কেউ হবে এই ছেলেটা, এই বুঝে 2-4টা থাপ্পড় মারে মেয়েটাকে। মেয়েটা ছিটকে পড়ে যায়। তারপরে ছেলেটাকে 2-4টা থাপ্পড় কিল ঘুষি সাথে মেন পয়েন্ট বরাবর একটা লাথি। ছেলেটা ফ্লোরে পড়ে কুকড়ে যায়। ছেলেটা মাটিতে পড়ে কাতরাতে লাগলো। মেহেরিনের এমন পারফরমেন্স দেখে হাসি ফুটলে উঠলো মেহের, রাহি, মেহবুবা, লামিয়ার মুখে। ঠিক তখন ওই রাজ আসে। মেয়েরা কেন বের হচ্ছেন এটা দেখতে, কিন্তু এসেই মেহেরিনকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। মেহেরিনের ঠোঁটের কোণ কেটে রক্ত পড়ছে। তা দেখে রাজের বুঝতে বাকি রয়নি আসলে এখানে কি হয়েছে। তারপরে পাশে পড়ে থাকা ছেলেটা। রাজ সোজা গিয়ে ছেলেটাকে বুকে চেপে বসে ওকে কিল ঘুষি মারতে শুরু করে। মারতে মারতে এমন অবস্থা করে যেন ছেলেটি শ্বাস নিতে পারছে না। পর রিদ, শান্ত, আরুষ 3জন মিলে খুব কষ্ট করে রাজকে টেনে তোলে। কিন্তু রাজ গর্জে ওঠে, হাউ বাস্টার, তোর সাহস কিভাবে হয়? তুই রাজ শিকদারের স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কোথায় পেলি? ঠিক তখনই লাবিব ছুটে আসে। সবকিছু বুঝে গর্জে ওঠে, লাথি ঘুষি শুরু করে সে। কুকুরের বাচ্চা, মানুষ চিনিস না? সাব্বির এসে লাবিবকে জাপটে ধরে। সাব্বির, আমি এই জানোয়ারের বাচ্চাকে গুদামে চাই। ইয়েস স্যার, সাব্বির উত্তর দিল। রাজ শেষবারের মতো একটা ঝাড়া মেরে উঠে শরীরের ধুলো পরিষ্কার করার মতো করে মেহেরিনের দিকে এগিয়ে আসে। ফার্স্ট এড বক্স। রাজের লোকরা দৌড়ে দাসনে ধরিয়ে দেয়। চুমকি আর রাহি একসাথে মুখ ফসকে বলে ফেলে, হাউ রোমান্টিক। রাজ সেখানে মেহেরিনের ঠোঁট পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সবার কথা শুনে সবাই হেসে উঠলেও রাজ আর লাবিব হাসে না। তারা স্তব্ধ হয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে 26 ছেলের সাথে থাকা মেয়েটিকে তুলে নিয়ে গেল। শুভ ওর বাবা পুলিশকে ডাকার ভয় দেখিয়েছিল। রাজ বলল, তোর কোন বাপকে ডাকবি ডাক, কি বলটা ছিঁড়তে পারে আমি দেখতে চাই। কথা শেষ করতেই রাজ এক মুহূর্ত দাঁড়ালো না। সবাইকে নিয়ে মাত্র 2 মিনিট আগে সে জায়গা ত্যাগ করেছে। রাজ যা চলে গেছে এমন ভাবা ভুল। 7টা কালো গাড়ি বহর ধীরে ধীরে এগিয়ে এসে থামলো এহসান ভিলা থেকে কিছুটা দূরে। সেখানে দাঁড়িয়ে এহসান ভিলা ধ্বংস দেখা যাবে। এমন সময় রাহি আর লামিয়া 2 বোন তর্ক লাগালো। তর্কের কারণ হচ্ছে রাজ যখন কিছু করবে এটা বলছে লামিয়া, আর রাহি বলছে না তেমন কিছু হবে না। ঠিক তখনই ঢাস একটা ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো এলাকা কাঁপিয়ে মুহূর্তে রিসেপশন পার্টি হটল মরণবান। লামিয়া হাততালি দিয়ে বলল, দেখলি আমি বলেছিলাম না এমন কিছু হবে। রাহির মুখ ভার করে রাজের দিকে তাকিয়ে বলে, তুমি ইচ্ছে করে আমাকে হেরিয়ে দিলে। রাজ 2 বোনের কাণ্ড দেখে হাসে। মেহেরিন আর মেহের ওপর নিচে মাথা নাড়ে তাকায়। দুজনে দীর্ঘ শ্বাস ফেলে। এর পেছনে যে রাজের হাত আছে তা বোঝা কঠিন। এটা রাজ শিকদারের ওই কাজ। ওই জায়গায় একজন নির্দোষ মানুষ ছিল না। রাজের লোকের আগে সবাইকে বের করে দিয়েছিল, কারণ শুধু মেহেরিনের গায়ে তা হাত তোলায় নাই, ভিড়ের মাঝে অনেক মানুষ তার দিকে কুনজরও দিয়েছিল। রাজ মনে মনে বলে, আমার স্ত্রীর গায়ে হাত তোলা দৌড়, তার দিকে তাকালেও আমি তাকে ধ্বংস করে দিব। কিন্তু মুখে বলে, চলো আমরা পার্ক থেকে ঘুরে আসি। কথা সবাই রাজি হয়ে গেল। তারপর সবাই হই হই করতে করতে রওনা দিল পার্কের উদ্দেশ্যে। 7টা গাড়ি ছুটে চলেছে ধুলো উড়িয়ে। তবে তার মাঝে 3টা গাড়ি ছুটছে একে বেঁকে। কে কার আগে যেতে পারে সেই প্রতিযোগিতায় চলছে মূলত। কিছুক্ষণ আগে সবাই যে যার মতো যার যার গাড়িতে উঠেছে। এই 3 গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে 3 তরুণ, রাজ, লাবিব আর রিদ। এই রেসের সূত্রপাত হচ্ছে মিনিট 5 আগে, যা এখনো চলমান। 3টি গাড়ি ছুটে চলেছে সমান তালে, কেউ কার থেকে কম না। লড়াই চলছে হাড্ডাহাড্ডি। একবার রাজ এগোচ্ছে, একবার রিদ, আবার দুজনে পিছালে লাবিব ছুটে চলে যাচ্ছে। ওরা রেস করে মজা পাচ্ছে।
ছোট বাচ্চাদের মতো খেলায় মেতেছে। না আর সহ্য হচ্ছে না, কিছু একটা করতে হবে। আরও মিনিট দুই দাঁতে দাঁত চেপে বসে রইল নারীগণ, কিন্তু তরুণদের পাশে তিন রমণী, রাজের পাশে বসেছে অর্ধাঙ্গিনী। সে যে মুখ ফুলে বসে আছে, মাঝে মধ্যে রাজের দিকে খেয়ে ফেলার মতো নজর দিচ্ছে। এদিকে হৃদের পাশে বসে আছে তার আতঙ্ক, তার নীলনয়নী। আর লাবিব ইতিমধ্যে 2-3টা থাপ্পড় কিল খেয়েও ফেলেছে মেহবুবার হাতে। লাবিব জানে তার কপালে মনে হয় সারা জীবনে আছে। পেছনের গাড়িগুলো বাকিরা ওদের মতো আড্ডা দিচ্ছে, ওদের রেস উপভোগ করছে। রাহি আর আরফা এর মধ্যে খাওয়া দাওয়া শুরু করছে। পিসি সিটে বসে কাপড়রা ঝগড়া করছে। এর মধ্যে ঝগড়া করতে করতে কয়েক দফা মারও খেয়ে ফেলেছে আরশ বেচারা। যখন ওদের ঝগড়া একটু বাড়ে, ঠিক তখনই সামনে সিটে বসা রাহি আর আরফা রাগী চোখে তাকায়। ওদিকে মেহেরিন যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর পারছে না। না, এর একটা বিহিত করা দরকার। মেহেরিন হাসি মুখে গম্ভীর জেনে রাগীভাবে রাজের দিকে ফিরে বলল, এই মুহূর্তে যদি রেস বন্ধ না করেন, আমি মেহেরিন শিকদার আপনাকে এক ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দিব। বলে দিলাম মিস্টার শিকদার, আমার ক্ষমতা কি। স্ত্রীর মুখে এমন আতঙ্কের কথা শুনে রাজ সঙ্গে সঙ্গে ব্রেক কষল। চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। তার পাশে বসে থাকা অতি প্রিয় নারীর দিকে তাকালো, যা দেখে মেহেরিনের পেট ফেটে হাসি পেল, তাও আটকে রাখলো। এমন টান মুহূর্তে গাড়ি থামানো অবশ্যই থামাবে না। কেন? স্ত্রী যা জিনিস, দেখলেই তো সত্যিকারে ধাক্কা মেরে ফেলে দিবে। ওদিকে এমন সময় ব্রেক কষল হৃদ, কারণ মেহেরের মুখ থেকে শোনা কিছু অপ্রত্যাশিত কথা। তার সেই ভয়ঙ্কর কথা ছিল, এই মুহূর্তে যদি গাড়ি না থামে, আমি মেহের তালুকদার সেই বিয়ের দিনের মতো হকি স্টিক দিয়ে পরপর 3টা বাড়ি দিব। এই রেসের ভূত বের করব মাথা থেকে। হৃদের এমন করুণ চাহনি দেখে মেহের বাঁকা হাসে। দাঁড়ান, এখানে শেষ নয়। কি মনে হয় শুধু রাজা হৃদ? হুমকিতে পড়েছে লাবিব বেচারাও। ও মেহবুবা একই সময় লাবিবকে বলে, তুই যদি এখন গাড়ি না থামাস, তবে জেনে রাখ, আমি মেহবুবা মির্জা তোকে পাশের বাড়ির 50 বছর বয়সী ফুলবানুর সাথে বিয়ে দিয়ে দিব। এমন ভয়ঙ্কর কথা শুনে কে ঠিক থাকতে পারে? সঙ্গে সঙ্গে মেহবুবার সাথে সামনে আসা চুলগুলোতে ফু দিয়ে উড়িয়ে দিল বলল, দুইটো ঘটনা এমনই হলো যেন একই সময় 3 বোনই কথা বলে ফেলল। কি মনে হলো এক কাকতালীয় ব্যাপার যেন। গার্লস গ্রুপে যে বলেছিল যেভাবে পারো এই রেস থামাও। গার্লস গ্রুপে সে বলেছিল যেভাবেই পারো এই রেস থামাও, আর তারা সবাই মিলে আশিকা ঠিক করলো কথায় ঘায়ল করবে। সেভাবে কাজ করছে, তাতেই যেন সফল হয়েছে। মেহরিন কাজ নামিয়ে মাথা নেড়ে বের করে দিল, দেখলো সব গাড়ি থেমে গেছে। তাকিয়ে থাকে আর তার দিকে। মেহরিনকে দেখে রাহি আরফা চুমকি লামিয়া বলে ওঠে, জিও ম্যাডাম। মেহরিন হাসলো। ওদিকে রাজ মেহরিনের দিকে তাকিয়ে কি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, তোর কি দিন আসলো রে রাজ, তোর বউ তোকে থেট দেয়। বউ আর শালিকা সবাই একই রকম হলে যা হয় আর কি। আর যাই হোক, ওর মতো তো আমার শালিকার মতো তো আর আমার বউ আমাকে হটস্টিক দিয়ে বাড়ি দেয় না। এইটাই যেন তার মনে শান্তি। মনে মনে বলল, আর যাই হোক, এই বলদের মতো আমার হবু বউ হাতে ঝাড়ুও নেয় না। এটা ভাবলো লাবিবের কথা ভেবে। সবশেষে আরশের দিকে তাকিয়ে রাজের ভীষণ মায়া হলো। মনে মনে ভাবে, আহারে বেচারা, তোর কপালে যে কি আছে তা ভেবে আমি ভয়ে আছি। ওইদিকে শান্ত একটু চেঁচিয়ে বলে, কি ভাই থামলে যে? রাজ এবার শান্ত হয়ে হেসে বলল, আবার বিড়বিড় করে বলে, আরে এই যে আরেক বলদ, যাকে দিয়ে তার বউ ওয়াশরুম পরিষ্কার করা। এদিকে রাজকে বিড়বিড় করতে দেখে মেহরিন ভুরুকুচকে বলে, কি হয়েছে, এমন পাগলের মতো হাসছেন কেন? বিড়বিড় করছেন কেন? পাগল হয়ে গেছে নাকি? পাপনায় রেখে আসবো? রাজ বইয়ের দিকে তাকায় সুন্দর মনে হাসে। যে যাই বলুক, ওদের বইয়ের তুলনায় আমার বউ অনেক ভালো। মেহরিন তখন রাজের দিকে তেসরা চোখে তাকিয়ে আছে। হঠাৎ রাজ বলে, ভালোবাসি বউ। মেহরিন ঝটপট উত্তর দেয়, মরণ। এমন পীড়িত দেখা সেই দেয় রাখুন। ভুলে যাবেন না আপনি 2 বাচ্চার বাপ। এটা কেমন কথা বউ? আমি 2 বাচ্চার বাপ বলে কি আমি প্রেম করতে পারবো না? মেহরিন একটা মুখ জামটা দেয়, যা দেখে রাজ হাসে, কারণ সে জানতো তার কথার বিপরীতে তার বউ এমনটাই করবে। রাজ সোজা হয়ে বসে গলা খাকার দিয়ে বলে, এখন বলুন ম্যাডাম, এমন ভয়ঙ্কর মার্কা কথা বলে আমার হার্ট অ্যাটাক করাতে চাওয়ার আসল কারণ কি? মেহরিন ভুরুকুচকে বলে। রাজ ওদিকে মাথা নাড়ে, মানে বলছি যে গাড়ি থামানোর কারণ কি? মেহরিন হাসে, কিন্তু রাজ দেখার আগে মিলিয়ে যায় তা গম্ভীরভাবে বলে,
আমার এখন গাড়িতে ঘুরতে যাওয়ার মুড নেই। মেহরিনের এহেন কথা শুনে রাজ কপালে ভাঁজ ফেলায়। কেন, শরীর খারাপ লাগছে, পানি খাবে? এগুলো বলতে বলতেই রাজ রীতিমতো মেহরিনের গলা কপাল চেক করে ফেলে। আরে দূর, আমার কিছু হয়নি। রাজ বলে তো। মেহরিন ছটফট করে উত্তর দেয়, আমি বাইকে যাব। রাজ হেসে বলে, বেশ, এইটুকু আগে বলবেন না যে আমার বইয়ের বাইকে ঘোরার শখ জেগেছে? জাস্ট 5 মিনিট বউজান, ব্যবস্থা হয়ে যাবে। মেহরিন খানিকটা অবাক হয়। মাত্র 5 মিনিটের মধ্যেই মাঝ রাস্তায় বাইক আসবে কোথা থেকে? রাজ ফোনটা জায়গা মতো রেখে বলে, উফ বউজান, এসব আপনার ভাবতে হবে না। রাজ আবার বলে, আপনি তো আর একা একা বাইকে যাবেন না, সেটা আমি জানি। 5 জনই তো। সামনে একটা ফ্যাক্টরি আছে, ওইখানে গেলে আমাদের বাইক পেয়ে যাব। তো চলুন যাওয়া যাক। মেহরিন মাথা নাড়ে। রাজ আবার মাথা উঁচু করে বলে, সবাই চলো, আমরা সামনের ফ্যাক্টরিতে থামবো। রাজের কথা মতো সবাই চলে। সবাই এসে থামে একটা ফ্যাক্টরির সামনে। ফ্যাক্টরি বন্ধ, তবে ফ্যাক্টরির পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে 5টা বাইক। তার একে একে 7টা গাড়ি রাস্তার পাশে সাইড করে রাখে। গাড়ি থেকে নেমেই সবাই চারপাশে তাকিয়ে অবাক, কারণ জায়গাটা অসাধারণ সুন্দর, একদম নিরিবিলি। গ্রামের রাস্তা ভাঙাচুরো নয়, বরং পাকা রাস্তা। জায়গাটা এতটাই মনোমুগ্ধকর বলে বোঝানোর মতো না। বাইক দেখে সবার মুখে হাসি ফুটলো, আর রাহি আর আরফা বলে উঠল। আর যথাযুক্ত কারণও আছে, সবাই জোরাজুরিতে শুধু দুজনেই বাদে। আরফা হতাশ গলায় রাহিকে বলে, তারা না হয় জোড়া বেঁধে যাবে, কিন্তু আমরা? রাহি একটু শুরুতে বলে, হ্যাঁ তাই তো, ওরা সব জোড়া, মাঝে মাঝে তুই আর আমি হলাম কপাল পোড়া। আমি বা তুই কেউ তো বাইক চালাতেও পারি না। চালাতে পারলে তো একটা কথা ছিল। আরফা হতাশ নিঃশ্বাস ছাড়ে। আমরা না হয় চল বাড়ি চলে যাই। বাড়ি চলে যেতে হবে শুনে প্রথমে মনটা খারাপ হলেও মাহিন আর মাহিমের কথা ভেবে খুশি হলো ওরা। রাজ আর রিত কথা বলছিল, তখন রাহি গিয়ে 2 ভাইয়ের কাছে নাটক ভঙ্গিতে বলল, আমি আপনাদের মাঝে একখানা বক্তব্য রাখতে চাই, যদি অনুগ্রহ করি আমাকে অনুমতি প্রদান করেন। বোনের এমন নাটক দেখে রাজ আর রিত একে অপরের দিকে তাকায়। দুজনেই দুদিকে তাকিয়ে রাহির কাঁধে হাত রাখে। রাহি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, বলবেন না? বলবো কি না? রাজ আর রিত একসাথে বলে, জি অবশ্যই বলেন প্রিন্সেস। ভাইদের এমন আদর মাখা কথা শুনে রাহি হাসে। রাহি হেসে মুখ একটা দুঃখী ভাবে না বলে, তোমরা তো জোড়া যাবে, মাঝে আমি আর আরফা দুজন কপাল পোড়া, তাই আমরা বাড়ি চলে যেতে চাই। আমরা বাবু তোমাদের মাঝে কাবামি হাঁটি হতে চাই না। রিদ আর রাজ রহস্যজনকভাবে হাসে। রিদ বলে, আমরা সবাই একসাথে যাচ্ছি, এসেছি আর একসাথেই যাব। রাজ আর রিদের কথায় তাহলে তাল মেলায়। ওই পাশে দাঁড়িয়ে থাকা 2 রমণী রাজ যখন শকুনের মতো করে তাকায় তার ওই দিকে। হঠাৎ রাজ রিদের কাঁধে হাত রাখে, সোজা হয়ে দাঁড়ায়, ফোন বের করে টেক্সট পাঠায়, আর এখানে 20 থেকে 25 মিনিট আছি। রাজ সবার দিকে তাকিয়ে বলে, যেহেতু আমরা এখানে বেশ কিছুক্ষণ আছি, তাই সবাই আসো, একটু আগে বসি। রাজের কথায় সবাই একটু অবাক হয়। মেহরিন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রাহির দিকে তাকিয়ে বলে না। কথা শেষ হতেই রাহি কাঁদো মুখে বলে, ভাইয়া তুমি আমার চুল এলোমেলো করে আমি ভূত বানিয়ে দিচ্ছ কেন? রাজ হাসে। মেহরিন এগিয়ে এসে রাহের চুল ঠিক করতে করতে বলে, ছাড়ো তো, ওকে বলে লাভ নেই। মেহরিন হেসে ভুরু কোচকায়, তার মানে এই ফেটকারি আপনাদের? রাজ মাথা নাড়ে। সবাই খুশি, একটু বিশ্রাম নিলে ক্ষতি কি? লামিয়া এগিয়ে এসে বলে, ব্রো আমরা ভেতরে যেতে চাই, এখানে বসি, জায়গাটা খুব সুন্দর, এখানে ভালোই বাতাস, এয়ার কন্ডিশনের দরকার নেই। রাজ লামিয়ার কথা শুনে জিজ্ঞেস করে, তোমরা কি এখানে বসতে চাও? সবাই সম্মতি জানায়, কিন্তু রাজের কাঁধে হাত রাখে। তবে একটা সমস্যা থেকে যায় বেটা। রাজ আসে, কোনটা? রিদ বলে, এটা তো রাস্তা, গাড়ি যাওয়া আসা করবে, যদি কোনো লাফাঙ্গা এসে কিছু বলে, যদিও আমরা কিছু প্রোটেক্ট করব, তারপরেও। রাজ বলে, চিন্তা করিস না, যতক্ষণ আমরা এখানে আছি কোনো গাড়ি বা মানুষ আসবে না। রিদ বলে, কিন্তু? রাজ হাসে, কিন্তু কি? এটা তো যে আমি রাস্তা ব্লক করে রাখি, তাহলে সাধারণ জনগণের ভোগান্তি হবে। রিদ মাথা নাড়ে। রাজ রিদের কাঁধে হাত রেখে বলে, আমাদের জন্য কারো ভোগান্তি হবে না ব্রো, আমরা লোকেদের জন্য অন্য দিক দিয়ে গন্তব্যে পৌঁছে দিব। রাজের কথায় সবার মুখে হাসি ফোটে। মেহরিন অবাক চোখে তাকিয়ে থাকে রাজের দিকে। মেহরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চুমকি দুষ্টুমি হাসি দেয়, মেহরিনের বাহুতে ধাক্কা দেয়। এভাবে কি দেখছিস বোন?
মেরিন রাগি চোখে তাকায় চুমকির দিকে। চুমকিও হাসে। তারপর চুমকি উদ্দেশ্য করে বলে, বুঝলে তো বনু, তোমার বান্ধবী আমাকে মন প্রাণ উজাড় করে রাজ বলে, বুঝলে তো বনু, তোমার বান্ধবী আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলে প্রকাশ করে না। চুমকি মাথা নাড়ে, হ্যাঁ হ্যাঁ তাই তো, ভীষণ অন্যায় এটা, জ্ঞান স্বীকার করবে না মেহু? মেহরিন দুজনের কথায় দু হাত উঁচু করে বলে, ক্ষমা করে দে মেরি মা। মেহরিনের কথা সবাই হাসে। সবাই আড্ডা দিলেও লাবিব কাজে লেগে গেছে। লাবিবের একটা গুণ ভালো, সে জানে কখন কি করতে হবে। ছেলেরাও আদেশ পেয়ে কাজে লেগে গেছে। মাত্র 5 মিনিটের মধ্যে 10 থেকে 12 জন মিলে সুন্দর রাস্তাটার মাঝখানে গোল করে চেয়ার সাজিয়ে দিয়েছে, বসার ব্যবস্থা করেছে। কি ভাবছেন? নিশ্চয়ই ফ্যাক্টরি চেয়ার টেবিল। আসলে রাজের ফ্যাক্টরিতে সবই পাওয়া যায়, কারণ যত জায়গা রাজের ফ্যাক্টরি আছে সেই জায়গায় খাওয়া দাওয়া ও বিশ্রামের ব্যবস্থা আছে। এগুলো মূলত রাজের কর্মচারীদের জন্য। রাস্তার অধীনে কাজ করার লোকদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়। কাজের সময় পেশাদারদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করে। রায় নিজের পৃথিবীর সবচেয়ে অসহায় দুঃখ মানুষ ভেবে একটা হতাশ নিঃশ্বাস ছাড়ে। তুই বুঝবি না রে আমার মনে কি দুঃখ। কথাটি বলে আলফার দিকে তাকিয়ে চুমকির সাথে সাথে খানিকটা মনোযোগী হলো রাহির দিকে। শুধু আলফা মিটমিট করে হাসছে। চুমকি বলল, কি হয়েছে, কি বুঝবো না? রাহি এখন নজর শান্তর দিকে তাকিয়ে ফের চুমকির দিকে তাকালো। তুই বুঝবি না আমার দুঃখ, কারণ তুই বিবাহিত, দিন তো তোদেরই। এই কথাটাই যেন শ্বাস ছাড়লো। রাহি বিয়ে হয়েছে, সংসার হয়েছে, প্রেম করেছে, ঘুরে ফিরছে, আহা কি মজা। রাহি দুষ্টুমি করছে বুঝে মিটমিট হাসে সেও, কিন্তু সবার হাসিতে এক বালতি পানি ঢেলে দিয়ে শান্ত বলে উঠল, একটা কথা আছে শোনো। চুমকি রণমূর্তি ধারণ করে। রাহি যখন বিবাহিত জীবন নিয়ে বলছিল, শান্ত তখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে অন্যমনস্ক হয়ে, বিয়ে যে কত মজা তা বিয়ে করলেই বুঝবি বোন, কথাটি বলেছিল। তাই চুমকি এমন রেগে আছে। চুমকি তেরে শান্তর কাছে গিয়ে বলে, কি বললে তুমি? শান্ত বুঝে গেল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রায়ের দিকে ফিরে ফের বলে, রাহি বোন, তুই তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। বিয়ে করলে তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথাটা শুনে নারীগণ খেপে যায়। সব রমণী একসাথে বলে ওঠে, কি বলতে চাইছো তুমি? শান্ত ঢোক গেলে, আসলে এমনভাবে কিছু বলতে চাইনি। নারীগণ আবার বলে, কি? শান্ত আবার বলে, না মানে আমি বলতে চাইছি বউদের প্রধান কাজ হচ্ছে জামাইয়ের মাথা খাওয়া। আবার নারীগণ চিৎকার করে। এদিকে শান্তর অবস্থা দেখে বাকি ছেলেরা মিটমিট করে হাসছে। শান্ত ফের বলে, না মানে আমি মোটেও তেমন বলতে চাইনি। পুরুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে নিজের বিয়ে করা বউয়ের কাছে। নারীগণ এবার সবাই দাঁড়িয়ে গেছে, কোমরে হাত রেখে শান্ত দিকে রাগে চোখে তাকিয়ে আছে। শান্ত দুঃখ নিয়ে বলে, বিশ্বাস করো আমি এগুলো কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু আমার মুখ কেন জানি শান্ত হচ্ছে না। আবারও নারীগণ একসাথে বলে ওঠে, কেন শান্ত হচ্ছে না? শান্ত কাঁদো কাঁদো মুখে চুমকির দিকে তাকিয়ে বলল, বউ বিশ্বাস করো আমি মোটেও কিছু বলতে চাইনি। তুমি স্বামী নির্যাতন করো এটা আমি কিভাবে বলবো বলো? ব্যাস চুমকিকে আর পাইকে সোজা গিয়ে রিনা খানের মতো শান্তর কলার ধরে, কি বললে তুমি? আমি স্বামী নির্যাতন করি? শান্ত চুপ রইল। অবশেষে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার কোনো উপায় পেল না। হঠাৎ হাঁটু গেড়ে বসে প্যান্টের পকেট থেকে একটা রিং বক্স বের করে চুমকিকে সামনে ধরে বসলো। বউ তুমি রাগ করো না, আমি শুধু তোমাকে একটু রাগিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ব্যাস চুমকি গলে গেল। এদিকে চুমকি রাগ গলে গেল স্বামীর কাছে পাওয়া গিফট থেকে। আসলে নারীরা বড় অদ্ভুত, একটু বুঝলে পুরুষের জীবন সুন্দর, আর না বুঝলে আগুন। ঝগড়া তর্ক সব শেষ করে আবার সবাই আড্ডায় মনোযোগ দিল। হাসি মজার আড্ডার মাঝে চুমকি রাজকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া তুমি বলো তো, আমাদের মেহুকে প্রথম দেখিয়ে তোমার অনুভূতি কেমন ছিল? এটা বলে টিটকারি মারে চুটকি ফের বলে, আর তার থেকে বড় কথা, তুমি একজন মাফিয়া হয়ে আমাদের মেহুকে এত সাধারণ মেয়ের প্রেমে কিভাবে পড়লে? কথাটা শেষ হতেই রাজের মুখ যেন থমকে গেল। রাজ এক পলক মেহরিনের দিকে তাকালো। সে পরেই তার দিকে তাকিয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজের জবাবে। রাজ ছেলেটা খানিকটা এগিয়ে এসে কান খাড়া করে বলল, বস প্রেমের গল্প শোনার আগ্রহ? রাজ মেহরিনের চোখে রেখে চোখ গুনছে। তাকে দেখে প্রথম আমার অনুভূতি ছিল এমন। 1 পা 2 পা করে এগিয়ে গেল তার সামনে। 1 পা 2 পা করে তুই এলি যে মনে, সে খালি আমাকে ভালোবাসার মানে। গানটি শুরু করলো রাজ। রাজের উত্তর শুনে চুমকি রাহিরা সবাই অবাক।
এবার তীরে ঘুরে যায় রাজের দিকে, হৃদের দিকে। চুমকি হৃদকে জিজ্ঞাসা করে। হৃদ বাঁকা হাসে, সেও তার উত্তর জানায়। তার চোখে যেন নীল রঙের সমুদ্রের ঢেউ, ভেতরে লুকানো নীরবতার গান। আমি তাকিয়ে আছি সেই নীল সাগরের পানে, আর সময় থমকে দাঁড়িয়ে তারই জন্য, যেন কেবল আমারও পৃথিবী থেমে গেছে। কি বলবো তোমাদের, তাকে দেখা মাত্র একটা ধাক্কা খেয়েছিলাম, কারেন্ট শক খাওয়ার মতোই। তবে সে জানে না এই তার রাগ, অভিমান, ভালোবাসা, সব কথায় রেগে যাওয়া, সব কিছুকে আমি ভীষণভাবে ভালোবাসি আমার নীল নয়নীকে। এতক্ষণ সবাই মুগ্ধ শুনছিল হৃদের কথা, তবে হৃদের কথা শেষ হতেই সবাই অট্টহাসিতে ফেসে পড়ল মেহেরের দিকে। আমি দূরে থেকেও তোমাকে দেখছি, তার মুগ্ধ চোখে চেয়ে হৃদ একটি গান শুনে হাত তাড়ি দিল সকলে। এবার সময় হলো লাবিবের। সবাই গিয়ে ধরলো লাবিবকে। সে বলল, আমি আমার লেদা বাচ্চাকে কীভাবে ভালোবেসেছি সেটা তোমাদের বলতেই হবে। তারপর সেও শুরু করলো গান। আলতারাঙা গায়ের বরণ, দিগল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। লাবিবের গান শুনে যেন সবাই চমকে গেল। এটি কি ছিল? হঠাৎ সবাই মিলে দৌড়াতে লাগলো। ওদের দৌড়াতে দেখে সবাই হাসলে। হৃদ আর রাজ মুখটা গম্ভীর করে রাখলো। এমন একখানা ভাব যেন ব্যাপারটা তাদের মোটেই পছন্দ হয়নি। কিন্তু সত্যি কথা বলতে আসলে তো উল্টাটাই, বরং ওদের সবচেয়ে বেশি খুশি হয়েছে। তাই প্রিয় প্রিন্সেস প্রাণ খুলে হাসিচ্ছে, দৌড়াচ্ছে। এটা থেকে খুশির আর কিছু হতে পারে? রাজ, হৃদ একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। মেয়েরা একসাথে দাঁড়িয়ে আছে, একটা বিষয় নিয়ে কথা বলছে, হাসাহাসি করছে। অন্যদিকে দাঁড়িয়ে একদম ক্যাবলাকান্তর মতো তাকিয়ে আছে ছেলেরা। অবশ্য তারা দেখবেই না কেন, কতদিন পর সবাই একসাথে এমনভাবে হাসতে খেলছে। রাজ তার বউকে হাসতে দেখে বলে উঠল, মাশাআল্লাহ। রাজকে কথাটা বলতে দিয়ে কল্পনা জগতে বের হয়। ওদিকে মেয়েরা এটা সেটা বলছে আর হাসাহাসি করছে। মেহেরিন হেসে বলে, কোনো বিপদ নাই, আমি যতটুক ওদের চিনি রাহি তেরে যাবে মারতে, আর রাকিব ভাইয়া সেটাকে কাজে লাগিয়ে একটু প্রেম করবে, কারণ একটু আগে এখানে রাকিব উপস্থিত হয়েছে। মেহেরিনের কথায় সবাই হেসে ওঠে। লামিয়া বলল, তোমার আসল ব্যাপারটা ধরতে পারিনি। সবাই জিজ্ঞেস করলো কি? লামিয়া হাসতে হাসতে বলল, ওরা অনেক চালাক বুঝছো, ওরা একটু একা সময় কাটাবে বলে এই পথটা অবলম্বন করলো, যেন একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারে। লামিয়ার কথায় আরেক দফা হাসি রোল পড়ে গেল। মেহের হাসতে হাসতে বলল, বাবা লামিয়া, তোর তো দেখি ভারী বুদ্ধি, কি সুন্দর করে প্ল্যানটা ধরে ফেললি। লামিয়া উত্তরে হেসে উত্তর দিল, বুঝতে হবে বস, আমাকে দেখতেই হবে না ননদকার। লামিয়া এ কথায় মেহের আর মেহেরিন দুজনের গাল টেনে একসাথে হেসে উঠল। বুদ্ধিমতী ননদিনী রে। ওদিকে রাহি আর রাকিব এখনো দৌড়াচ্ছে। রাকিবের মুখে বাঁকা হাসি, আর রাকিবের 14 গোষ্ঠী উদ্ধার করছে। রাহি রাগ হওয়ার অন্যতম কারণ গ্রামের আসার প্রায় 6 থেকে 7 দিন আগে তাদের ঝগড়া হয়েছিল। রাগ করেই রাকিবকে সব জায়গা থেকে ব্লক করেছিল। এখন রাহির কথা, রাকিব কেন 6-7 দিনে একবারও কল দিয়ে খোঁজ নিল না। রাহি হাঁপিয়ে গেছে। একটা মেয়ে কি আর কোনো ছেলের সাথে দৌড়ে পারে? সোজা পথে তো কোনোদিন কাজ হবে না, বা রাকিব পারবেও না। তাই সে কেরামতি বুদ্ধি লাগালো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাহি বসে পড়লো আর চিৎকার করতে লাগলো, বসে ফু দিতে লাগলো। রাহি চিৎকার শুনে রাকিব থেমে গেল। পিছে ফিরে রাহিকে রাস্তার মাঝখানে বসে থাকতে দেখে, ফু দিতে দেখে রাকিবের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কি হলো তোমার, পড়ে গেছো, ব্যথা পেয়েছো? সে বলতে বলতে রাহির 2 হাত উল্টো হাতে ধরতে লাগলো। এর মধ্যে রাকিবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে গেছে। তা দেখে রাহি ভীষণ হাসি পাচ্ছে। শুধু হাসি পাচ্ছে বললে হয় না, ভালো লাগছে। কিন্তু তার ভালো লাগাটা টিকলো না। কিন্তু রাহির আগে কারণ আছে, ভালোবাসলে আগলে রাখতে হয়, যত্নে রাখতে হয়। সে তো তা রাখেনি। রাহি রেগে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রাহিকে কিছু বলতে না দিয়ে রাকিব বসে পড়লো রাস্তায়। রাহির পা দুটো কোলে তুলে নিল। রাকিবের নিচের মতোই কাজ করে যাচ্ছে, কিন্তু রাহির পা দুটো নিজের কোলে দেখে রাহির যেন কেমন একটা আনন্দ হলো। সবসময় বাচ্চাদের মতো করো কেন, আমাকে টেনশনে দিতে কি ভালো লাগে, বলে উঠল রাকিব। রাহির মন খারাপ লাগে, ভীষণ খারাপ। মনে মনে বলে, ও আমার ভাইদের ভয়েই এত যত্ন নিচ্ছেন তাই না?
আমাকে তো একটু ভালোবাসেন না। অভিমানী রাহি সঙ্গে সঙ্গে পা দুটো টেনে নামিয়ে নেয় রাকিবের কোল থেকে। রাকিব গম্ভীর কণ্ঠে বলে, কি হলো, পা সরাচ্ছ কেন? সবসময় শুধু নিজের মতোই চলবে, তাই না? বাকিটা আর বলতে পারলো না রাকিব। রাহি পাশে খুলে রাখা জুতাগুলো তুলে ছুঁড়ে মারে ধানের ক্ষেতের মাঝে। ঘটনা তো আকস্মিক হয় যে রাকিব কিছু বুঝে উঠতে পারে না। এদিকে কি করলো, এটা কি করলে তুমি? মানে কি এসবের? ভাইরা অতি বড় লোক, তাই কোনো কিছুর দাম নেই, তাই না? একটা গেলে 10টা হাজির করবে ভাইরা। সবসময় এমন করো, গাছারা ভাব কেন তোমার? রাহের এবার অভিমান রাগ দুটোই বেড়ে গেল। রাগে দুটো অভিমানে রাহি রাস্তায় বসে পড়লো, হাঁটুর ওপর মুখ গুজে কাঁদতে লাগলো। তা দেখে রাকিব আহমদের মতো চুপ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নিজেও বসে পড়লো রাহির পাশে। কাঁদতে কাঁদতে নাক টানছে সে। নিন ম্যাডাম, অনেক হয়েছে, এবার থামুন। আপনার ভাইদের মতো তো এত টাকা নেই আমার, তাই দামি টিস্যু নেই, এই কম দামেটা দিয়েই চালিয়ে নিন বলে একটি টিস্যু আগিয়ে দিল। রাহির কান্নার গতি আরও যেন বেড়ে গেল। কিভাবে এই মানুষটা এতদিন ধরে কথা বলে, খোঁজ খবর নেয়নি, দুঃখ করতে পারছে না, নিয়ে নাকি বারবার ভাইদের টাকার কথা নিয়ে খোঁটা দিচ্ছে। রাহি আরও জোরে কাঁদতে কাঁদতে রাকিব আগে হাসে, তারপর বলে, পা দুটো মেলে বসে কান্না করেন ম্যাডাম। রাহি কান্না করতে করতে মুখ তুলে রাগি চোখে তাকায় রাকিবের দিকে। তা দেখে রাকিবের বুকের ওপর হাত দিয়ে বলে, আল্লাহ, এইভাবে কেন কেউ তাকায়? হার্ট অ্যাটাক হয়ে যাবে তো আমার। আল্লাহ, আমাকে কি জীবন দিলাম? ভাইরারা হুমকি দেয় গুলি করে খুলি উড়িয়ে দিবে, বউ হুমকি দেয় হাড়গোড় ভেঙে দিব। কার পাল্লায় পড়লাম আমি? রাহি যেন রাকিবের কথা শুনেও কাঁদতেই থাকে। রাকিব দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, এই নিন কাঁদুনে ম্যাডাম। রাহি আরও যেন জোরে কাঁদে ওঠে। রাহি আবারও রাগি চোখে তাকায় রাকিবের দিকে। রাহি কাঁদতেই থাকে। রাকিব আস্তে করে চোখ খুলে তাকায়, আর তার চোখে আটকে গেল রাহির মুখে। ঠোঁটে লিপস্টিক লেগে আছে, তারপরেও অর্ধেক খাওয়া। তা দেখে রাকিব ঠোঁট কামড়ে হাসে, তারপর মৃদু গলা স্বরে বলে, আপনার বড়লোক ভাইরা আপনাকে খেতে দেয় না যে আপনার এমন দুর্দিন এসেছে, ঠোঁটে লিপস্টিকও খেয়ে ফেলছেন? রাহি নাক টেনে বলে, মানে? রাকিব ঠোঁটের দিকে ইশারা করে, এটা জিজ্ঞেস করবেন না ম্যাডাম, আমি অতি ভদ্র সুশীল, এই সুনামের কালি লাগাতে চাই না। আপনি জিজ্ঞেস করলে যদি আমাকে হাতে কলমে বুঝিয়ে দিতে হয়, তবে আপনি আবার দুশ্চরিত্র উপাধি দিবেন আমাকে। রাহি কান্না থামে কিছুক্ষণ ভেবে রাকিবের কথার অর্থ কি যখন বুঝতে পারে, তখন রাগি চোখে তাকায়। রাকিব তখনও হেসে বলে, এমন লোক দিয়ে লাভ নেই। রাহি রাকিবের কথা শুনে কান্না থামলেও রাকিবের কথা মতো চুল টেনে টেনে কাঁদতে লাগলো। তা দেখে রাকিব চোখ বড় করে ফেলেছে। ধীরে ধীরে বলে, পাগলি। মিনিট পাঁচেক রাকিব এভাবে শুয়ে রইল মাটিতে। তারপরে চোখ মেলে তাকিয়ে দেখে রাহি এখনো কাঁদছে। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে বসলো। রাকিবকে উঠতে দেখে রাহি তাকায় তার দিকে। রাকিব বলে, এই মেয়ে, কি সমস্যা তোমার, কাঁদছো কেন? রাহি সঙ্গে সঙ্গে বলল, তুই মারলে আমি কাঁদবো না? রাকিব রাহির কথায় বাঁকা হাসে। রাহি বলে, তার মানে তুমি মনে মনে হিসেব করছো যে জামাই হিসেবে ধরে নিয়েছো? বুঝলাম না, এখানে তো জামাই বলেই নাই, উল্টা পাল্টা লাইন লাগতেছে। রাহি জবাব দিল, মোটেও না, তোর মতো ছেলেকে আমি বিয়েই করবো না, যে আমার সঙ্গে 7 দিন কথা না বলে থাকতে পারে। রাকিব কিছু বলল না, শুধু তার প্রেয়সীর অভিমানী অভিযোগগুলো শুনলো। রাহি নাক টেনে বলে, আমার একটু ভালোবাসেন, আমার জন্য একটু মায়া হয় না আপনার? হঠাৎ রাহি রাকিবের দিকে আঙুল তুলে বলল, তোর থেকে বেশি আমায় ওই শাকিল নামের ছেলেটাই ভালোবাসে। রোজ আমায় এক নজর দেখার জন্য গাছ থেকে উকি দেয়, ফুসকালাম আমাকে পাঠায়। তুই আমায়, তার কথা শেষ করার আগে ঠাস একটা জোরে চর এসে পড়ে রাহির গালে। রাহি গালে হাত দিয়ে সামনে তাকাতেই যাবে, রাকিবের চোখ মুখ লাল হয়ে আছে। তা দেখে মাথা নিচু করে আবার কাঁদতে শুরু করলো রাহি। রাকিব চেঁচিয়ে উঠল, কে ওই শাকিল? হ্যাঁ, কবে থেকে তোমার পিছু নিচ্ছে? রাহি চেঁচিয়ে উঠে বলল, বলবো না তোকে। রাকিব আর নিজেকে ধরে রাখতে পারলো না, রাহির গালে চেপে ধরে। নিজে ভালো চাইলে তেজ দেখানো বন্ধ করে ভালো ভালো বলো, কে এই শাকিল? রাহি কিছু বলল না, কাঁদলো, শুধু স্থির রইল। রাকিব রাহির গালে হাত ছেড়ে বাহুতে শক্ত করে চেপে ধরলো। রাহি বাঁকা ভাবে জবাব দিল,
মানুষকে কিভাবে জানাবো যে আমার সঙ্গে যোগাযোগ করেনি? 7 দিন ছিল। রাকিব পাশে থাকা একটি গাছের গুঁড়িতে ঘুষি মেরে বলল, কি দিয়ে যোগাযোগ করব? হ্যাঁ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সবখানে ব্লক করে রেখেছো। ইউটিউবে গিয়ে কল দিতাম। রাহের মুখে অন্য ধরনের দিকে ঘুরিয়ে বলল, দেখাও তো করতে পারতো মানুষ। রাকিব গর্জে উঠল, গিয়েছিলাম দেখা করতে তোর সাথে দেখা করতে, বুঝেছিস? রাস্তায় তোর দাদাভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে জিজ্ঞেস করলো এমন সময় কেন? আমি বললাম তোর বোন রাগ করেছে তাই। শালা তোর কথা শুনলো না, ধুকা লাগিয়ে দিল। আমি তার বোনের আশেপাশে যেন না দেখি বলে আমায় তাড়িয়ে দিল। তারপর অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর আরেক ভাই এসে হাজির। আমি কিভাবে আসতাম? হ্যাঁ, তারপরও অনেক চেষ্টা করেছি। ইউনিভার্সিটি গিয়েছিলাম, তোর ভাইয়ের লোকেরা আমাকে দেখে ভাইকে জানিয়ে দিয়েছে, আর সে কল দিয়ে আমায় হুমকি দিয়েছে। এখন বল আমি কিভাবে তোর সাথে দেখা করব? রাকিব আর কিছু বলতে চাচ্ছে না। রাহির হাত টেনে ধরে যেতে থাকে। রাহি মনে মনে নিজেকে ভীষণভাবে গালি দেয়। হঠাৎ করে রাহি বলে, শুনছেন স্যার? রাকিব থেমে যায়, ঘাড় ঘুরিয়ে রাহির দিকে তাকায়। রাহি দাঁত বের করে বলে, আইসক্রিম খাবো। রাকিব আশেপাশে তাকায়, সামনে দোকান নেই, পেলে কিনে দিব নে। রাহি বুঝতে গেল এখন কি করবে। পায়ে হালকা ব্যথা লাগছে, মাথায় বুদ্ধি এসেছে, শুধু একটু কাঁদুনি। উফ, রাস্তা গরম, আমি হাঁটতে পারছি না, পা পুড়ে গেল। রাকিব সাথে সাথে নিচের জুতা খুলে তাকে দিল, কিন্তু রাহি বাধা দিয়ে বলে, কি করছো তুমি? জুতা খুলছো কেন? আমি কি তোমার মতো হাতির পা যে তোমার জুতা আমার হবে? রাকিব রাহির দুষ্টুমি বুঝে মনে মনে হাসে, জুতা পরে নেয়, তারপর রাহিকে কোলে তুলে নেয়। এই শোনো, রাহি বলে ওঠে। রাকিব গম্ভীর গলায় বলে, আর একটা বাড়াবাড়ি কথা বললে ফেলে দিব। রাহি হাসি মুখে জবাব দেয়, ফেলে দাও, আমার কোমর ভেঙে গেলে তোমারই লস। রাকিব বিড়বিড় করে বলে, নাটকবাজ। রাহি আবার বলে, শোনো না। শুনেও শোনার ভান করলো। আসলে শাকিল হচ্ছে একটা কল্পনা। তুমি তো আমার সাথে কথা বলছিলেন, যোগাযোগ করছিলেন, তাই আগে তোমাকে চাচানো